বাচ্চাওয়ালা চাচাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করা হয়েছে বাড়ির মেঝো মেয়ে সিরাতের। চাচাতো ভাই যে কিনা গুনে গুনে তার চেয়ে 14 বছরের বড়। তার চাচাতো ভাই রওনাক শিকদার, বয়স 33 বছর। 9 বছরের একটা ছেলেও আছে, নাওয়াদ নাবিল। ডিভোর্সি রওনাক পেশায় একজন ডাক্তার। ছেলেকে নিয়ে সে ঢাকাতে থাকে। সকালে বাবা চাচাদের জরুরি তলবে ছেলেকে নিয়ে সন্ধ্যায় হাজির হয় রওনাক শিকদার। বসার ঘরে বসে বৈঠক শেষ হয় বিয়ের সিদ্ধান্তের মাধ্যমে। ইতিমধ্যে সিরাতকেও জানানো হয়েছে সে কথা। সিরাত নিজের রুমে বসে পায়চারি করছে সবার খাওয়া শেষ হওয়ার। খাওয়া শেষে যে যার রুমে চলে যায়। সিরাতও কল লাগায় রওনাফের ফোনে। রিং হতে কলটি রিসিভ হলো, যেন ওপাশের ব্যক্তিটি জানতো কল আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি সিরাত। বুঝেছি, বলো। একটু কথা ছিল ভাইয়া, সামনাসামনি বলতে পারলে ভালো হতো। ওকে, নাবিলকে ঘুম পাড়িয়ে কল দেব, ছাদে চলে এসো। আচ্ছা, রাখছি। হুম। বাবার কোলে মাথা রেখে পরম শান্তিতে শুয়ে আছে নাবিল। সে বছরে 2 বার দাদা বাড়ি আসে, তাও শুধু 2 ঈদে। এবার সে কেন এসেছে জানে না, কারণ এখন তো ঈদের সময় নয়। ছোট্ট মনে তার অনেক প্রশ্ন। এ বাড়িতে আসলে সে খুব খুশি হয়। এখানে দাদা দাদিরা আছে, ফুপি চাচুরা আছে, আরও আছে তার খেলার গুটি কয়েক সঙ্গী। সে বারবার বাবার মুখের দিকে তাকায়, আবার চোখ নামিয়ে ফেলে। ছেলের এহেন কৌতূহল মিশ্রিত চেহারা রওনাফের নজরে এলে সে বলে, কিছু বলবে শোনা? উপর নিচ মাথা ঝাঁকিয়ে সাই জানায় নাবিল আর বলে, আচ্ছা বাবা, এখন তো ঈদের সময় নয়, তাহলে আমরা এখন দাদা ভাইয়ের বাড়িতে কেন এসেছি? স্কুলও তো ছুটি দেয়নি। কেন, তুমি খুশি নও এসে? হ্যাঁ, ভীষণ খুশি, কিন্তু তুমি তো বলো স্কুল বন্ধ না দিলে কোথাও দেওয়া দেবে না, পরে ঘাটতি হবে। আমার স্কুল, তোমার হাসপাতালও তো ছুটি হয়নি, তাহলে কেন এসেছি? ছেলের এমন বিজ্ঞান নাই কথা শুনে ছোঁয়া থেকে তুলু বুকে জড়িয়ে বলে, বাবা, আমরা একটু কাছে এসছি। 2-1 দিনের মধ্যে আমরা আবার ঢাকাতে ব্যাক করব। কি কাজ বাবা? এটা বড়দের কাজ, শোনা। তুমি তো ছোট, তাই তোমার শুনতে হয় না। তবে মনে রাখবে, বাবা যাই করবে নাবিল সোনার ভালোর জন্য করবে। নাবিল যেন কষ্ট পাবে এমন কিছুই বাবা করবে না। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে, আর কথা না। ভদ্র বাচ্চার মতো বাবার কথা মেনে নিয়ে গলা জড়িয়ে বুকে মুখ গুজে শুয়ে থাকে। একটা সময় ঘুমিয়ে যায়। রওনাক যখন বুঝতে পারে ছেলে ঘুমিয়েছে, তখন আস্তে করে শুইয়ে দিয়ে নেমে আসে বিছানা থেকে। কল দেয় একটা নাম্বারে। কল রিসিভ হতেই বলে, 5 মিনিটে ছাদে আসো। কল কেটে ওয়াশরুমে ঢোকে ফ্রেশ হতে। এদিকে রওনাফের কল পেয়ে লাফ দিয়ে বিছানা থেকে নেমে চুলটা কোনো রকম ঠিক করে ছাদে দৌড় দেয়। সিঁড়ির দরজা থেকে সোজা তাকালেই দেখতে পায় বলিষ্ঠ এক পুরুষের পৃষ্ঠদেশ। সিঁড়ির চৌকাঠ পার হতে গিয়ে চৌকাঠের সাথে বাড়ি খেয়ে পায়ের বুড়ো আঙুলে নখ ভেঙে ফেলে। সাথে সাথে আর্তনাদ করে ওঠে। শব্দ আটকাতে মুখ চেপে ধরে। চাপা আওয়াজ পেয়ে রওনাক পিছনে ঘুরে তাকায়, দেখে দরজার কাছে পায়ে বুড়ো আঙুল আর মুখ চেপে বসে আছে সিরাত। ছুটে এগিয়ে যায় সেদিকে। তার সামনে বসে পড়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? চিৎকার করে উঠলে কেন? পায়ে কি হয়েছে দেখি, হাত ছড়ো। সিরাত হাত ছড়াতেই দেখে বুড়ো আঙুল থেকে রক্তের ধারা নামছে। হাত বাড়িয়ে আঙুলটা ছুতেই আবারও আর্তনাদ করে ওঠে সিরাত। রওনাক তার মুখের দিকে তাকায়। ব্যথা আর কান্নায় ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে। এক্ষুনি চিকিৎসার দরকার। রাত তখন 12টার ওপারে। বাড়িতে কেউ জেগে আছে কিনা সন্দেহ। থাকলেও এত রাতে বিরক্ত করতে মন সায় দিচ্ছে না তার। এই অবস্থায় সিঁড়ি ভেঙে রুম পর্যন্ত যাওয়াটাও সম্ভব নয়। তাই সিরাতের উদ্দেশ্যে প্রশ্ন করে ওঠে, উঠে দোলনা পারবে? মাথা নেড়ে সাই জানায় সিরাত। কোনো মতে দেওয়াল ধরে দাঁড়িয়ে পড়ে। পা বাড়াতেই ব্যথায় কলিজা মোচড় দিয়ে ওঠে তার। ব্যথার পরিমাণ বুঝতেও পারে রওনাক। সে 1 মিনিট চিন্তা ভাবনা করে পাজা কোলে তুলে নেয় সিরাতকে। সিরাত কিছু বলতে নেবে তার পূর্বেই রওনাফের কড়া দৃষ্টি পড়ে তার উপর। মুখের কথা গিলে নেয় সে। দোল্লা পর্যন্ত এনে আস্তে করে বসিয়ে দেয় সেখানে আর বলে, বসো, আমি ফার্স্ট এড কিট নিয়ে আসি। বসিয়ে রেখে সে ছোটে ঘরের দিকে। এদিকে সিরাতের ভয় ক্রমশ বেড়ে চলেছে। মুখে হ্যাঁ বলে দিলেও কাজে তা অসম্ভব তার দ্বারা। কিন্তু স্বল্প পরিচিত গোমরা মুখের এই ভাইয়ের সামনে তার প্রকাশ করতে চাইল না সে। তাই ভয়কে বুকে নিয়ে জড়সড় হয়ে বসে রইল 19 বছরের সিরাত। কিছু সময় বাদে ছাদের দরজায় পুরুষালী অবয়ব দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। ফার্স্ট এড কিটটা এনে পা ভাঁজ করে বসে দোল্লার সামনে।
পাটাকে যত্ন সহকারে হাতে তুলো নিয়ে আঙুলটা পরিষ্কার করে তুলো ও স্যাভলনের সাহায্যে এদিকে ব্যথায় ছটফট করতে থাকে সিরাত। চোখ থেকে তার অঝোরধারায় পানি পড়ছে। তা দেখেও নির্দয় ডাক্তারের মনে মায়ের উদ্রেক হয় না। ভাই ছাড়ুন, আর লাগবে না, আমি ঔষধ লাগাবো না, ছেড়ে দিন। হয়ে গেছে, এই তো, আর একটু ধৈর্য ধরো। ছেড়ে দিন না, লাগবে না আমার ওষুধ, ব্যান্ডেজ, ছাড়ুন আমায়। পা নিয়ে টানাটানি করতেই রৌনক তাকে দেয় এক ধমক। চুপ করো, একবার পা টান দিলে বাকি অর্ধেক নখ তুলে নেব। তুমি তো দেখি না বলেছো অবুঝ। ও তাও বোঝে যে অসুস্থ হলে ওষুধ দিতেই হয়, সে যতই ব্যথা হোক। আর তুমি সেই থেকে টানাটানি করিয়ে যাচ্ছ। আরেকবার টান দিলে এক চড় দেব। ধমক খেয়ে চুপসে যায় সে। রৌনক আবারও নিজের কাজ শুরু করে। এবার আর সিরাত টানাটানি করে না, তবে ব্যথা ও জ্বালানিতে পা নড়াচড়া করে। এতেই কড়া দৃষ্টি নিক্ষেপ করে সিরাতের দিকে। প্লিজ, আর না, ব্যথা লাগে তো। হয়ে এসছে বাবু, তুমি চুপ থাকলে তো এত সময় লাগে না। 2 মিনিট দাও, চোখ বন্ধ করো। চোখ খুলে দেখবে হয়ে গেছে ব্যান্ডেজ বাঁধা। এমন আদুরের সম্বোধনে একটু লজ্জা পাইছে, তবে তা চেপে ধরে রেখে তার কথা মতো সে চোখ বুজে নেয়। ব্যথা পেলেও আর চোখ খোলে না। পায়ে ব্যান্ডেজের প্যাঁচ দিতেই রৌনকের হাত খামচে চোখে খিঁচে নেয়। হাতের দিকে তাকিয়ে গম্ভীর মুখশ্রীতে হালকা হাসির ঝিলিক দেখা দেয়, তবে তা সাময়িক, সাথে সাথে আবার মিলিয়ে যায়। নিজের কাজ শেষ করে উঠে দাঁড়ায়। সামনের মানুষটা সত্যি, চোখ মেলে তাকায় সিরাত। পায়ের বুড়ো আঙুল সাদা কাপড়ে মোড়া, আর রৌনক দাঁড়িয়ে আছে সামনে উল্টো ঘুরে রেলিং ধরে। সে অবস্থাতেই প্রশ্ন করে, যা বলতে চেয়েছিলে তাকে এখন বলবে নাকি রুমে যাবে? হঠাৎই বিয়ের বিষয়টা মাথাছাড়া দিয়ে উঠতেই সে নড়ে চড়ে বসে। যা বলতে এসেছিল তা সব ভুলিয়ে ফেলেছে, কিন্তু কথাগুলো না বললেই নয়। যা বলতে চাও নির্ভয় বলো। আমি জানি তুমি বিয়ের বিষয়ে কথা বলবে। এটা 2 জনেরই জীবন মরণ প্রশ্নের মতো, তাই কোনো জড়তা না রেখে বলে ফেলো। না মানে, আপনি কি বিয়েতে রাজি? নির্মিনে স্বরে বলে। জোরে বলো, আমার চোখে চোখ রেখে কথা বলো। মেনমিনের স্বভাবের মানুষ আমার একদম পছন্দ নয়। এই সাহস নিয়ে আমার বহুত ইষ্ট। লাস্টের কথাটুকু শুনেই তড়িৎ গতিতে মাথা তুলে তাকায় রওনাকের দিকে। বলে, আপনি কি বিয়ে করবেন? করবো না কেন? বয়স হয়েছে, এক বউ গেছে কতদিন হলো, আর কতদিন একা থাকবো? এবার একটা বউ দরকার। আমি তা বলিনি, আমি বলছি বাবারা যে আমাদের বিয়ে ঠিক করছে, এতে আপনি রাজি কিনা? রাজি না হওয়ার কি আছে? মেয়ে সুন্দর, নরম সরম, তুলতুলে, বয়স কম, এমন সুযোগ কে হাতছাড়া করতে চাইবে বলো? তোমার বাবা চাচারা যে তাদের এতটুকু মেয়ে আমার মতো বয়স্ক লোকের হাতে তুলে দিতে চাইবে, এটা তো আমার কাছে স্বপ্ন। এমন লাগামহীন কথা শুনে সিরাতের মুখ লাল হয়ে উঠল। রওনক ঘাড় ঘুরিয়ে তার মুখের দিকে তাকায়। লজ্জা লজ্জা মুখটা দেখতে ভালোই লাগছে। হালকা হেসে দিল, বলল, তুমি কি রাজি? না মানে, রওনক এবার সোজা হয়ে তার দিকে তাকিয়ে দাঁড়ায়। বলে, ইতস্তত বোধ করো না, যা বলার এখনই বলো। বিয়ের পর কিন্তু শুনতে পারবো না যে আমি বিয়েতে রাজি ছিলাম না। বউ আমার বউয়ের মতোই চাই। সিরাত মাথা তুলে তাকায়, দোনা মোনা করে বলে, আমার এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল। তারপর? সবই ঠিক ছিল, ছেলের নাম ছিল জাবের। সে প্রায়ই আমায় কল দিত, কথা হতো আমাদের মাঝে। বিয়ে ঠিক হওয়ার 5 মাসের মাথায় বিয়ে হওয়ার কথা ছিল। তারপর? সে সম্পর্কে, আমার সম্পর্কে সবটাই জানতো। আমিই জানিয়েছিলাম, বলেছিলাম সে যেন তার মা বাবাকে জানায়। কোন বিষয়? আমি কখনো মা হতে পারবো না। আচ্ছা, তারপর সে কি জানিয়েছিল তার বাবা মাকে? সিরাত চোখ নামিয়ে নেয়। চোখ ভারী হয়ে উঠেছে তার। লজ্জা অপমান তাকে ঘিরে ধরেছে। তাকো আমার দিকে, চোখে চোখ রেখে কথা বলো। নিশ্চুপ। এই, তাকো আমার দিকে। সিরাত মাথা তোলে, চোখ ভর্তি তার পানি, কথা আটকে আসছে। বলো, আমি শুনতে চাচ্ছি। সে জানিয়েছিল? না, সে বলেনি, আমাকে মিথ্যে বলেছে। বলেছে আমি বলেছি তাদের কোনো সমস্যা নেই, তারা নাতি চায় না, তারা বৌমা চায়। আমিও বোকার মতো মেনে নিলাম। কথা চলতে থাকে। আগদের কিছুদিন আগে তারা জেনে যায় বিষয়টা। তারা বাবাকে ফোন করে যা নয় তাই বলে অপমান করেছে। বাবার অপমানে মা সেদিন অনেক কথা শোনায় আমায়। বলে আমি কেন জাবেরকে বলিনি এই কথা। আমি তো বলেছি, জাবের সেটা কৌশলে অস্বীকার করলো। তাই বাবা সেদিন তাদের বলেছে আমাকে এই বছরের মধ্যে বিয়ে দিয়ে দেখাবে। তুমি কি রাজি, নাকি চাপে পড়ে মেনে নিচ্ছ? তোমার উপর কোনো দায় নেই এই বিয়েটা করার। কেউ কিচ্ছু বলবে না, আমি দেখবো সবটা। শুধু তুমি একবার বলো।
সিরাত চিন্তায় পড়ে যায়, কি করবে সে। একদিকে বাবার কথা, অন্যদিকে নিজের সিদ্ধান্ত। সে কি সিদ্ধান্ত নেবে সে নিজেই বুঝতে পারছে না, রাজি কি না। সিরাতের চিন্তিত মুখ দেখে বলে, কোনো চাপ নেই, তুমি সময় নাও, ভাবো। যদি মনে হয় বিয়েটা তুমি করবে, তাহলে আমার আর আমার ছেলের জীবনে তোমাকে স্বাগত। আর যদি না করতে চাও, তোমার উপর আসা সব ঝড় আমি রওনক শেখদার মোকাবেলা করব। কথা দিলাম। এবার ঘরে যাও, আমি 2 দিন আছি। এই 2 দিন ভাবো, এরপর আমাকে জানাও। সিরাত রৌনকের মুখের দিকে তাকিয়ে আছে। রৌনক বলে, যাও, রাত অনেক হয়েছে তো, আমি আছি, এত চিন্তা করতে হবে না, ভরসা করতে পারো আমাকে। সিরাত ধীরে ধীরে জায়গা ত্যাগ করে। রৌনক রেলিং ধরে ঘুরে তাকায় আকাশের দিকে। ডুব দেয় অতীতে। চোখের সামনে ভেসে ওঠে তার দুষ্ট মিষ্টি ভরা একটা সংসার, একটা ঝড়। তারপরে সে সব এলোমেলো করে দিয়ে গেল। এই যে জগতের কাছে রৌনক শিকদার একজন গোছালো পুরুষ, সিঙ্গেল ফাদার হিসেবে সবার চোখে সেরা, ক্যারিয়ারের দিক থেকে সফল, আসলে কি তাই? সারাদিনের গোছালো পুরুষটাকে সবাই দেখে, দিন শেষে বিছানায় গা এলিয়ে দেওয়া অগোছালো নিঃসঙ্গ রৌনক শিকদারের খোঁজ কেউ করে না। মুখে যতই বলুক সে রাজি এই বিয়েতে, আসলে কি তাই? এ প্রশ্ন তো ঘুরছে তার মনেও। এক চিলতে সুখের ছোঁয়া পাওয়ার আশা, অন্যদিকে হতাশায় ভরা বুকে হাহাকার। দুটার মাঝে রৌনক শিকদারের মন চাপা পড়ে আছে। কি করবে সে? সকাল সকাল হাঁটতে বের হয়েছে রৌনক, রামিম ও ছোট চাচা ইশতিয়াক। বাড়িতে থাকলে মাঝে মাঝে এভাবে সকালে বেরিয়ে পড়ে হাঁটতে। ছুটির দিন হলে তো কথাই নেই, কোনো ধরা বাঁধার সময় থাকে না, যত খুশি ঘোরাফেরা। তিনজনের সম্পর্ক বন্ধুত্বের মতো। ইশতিয়াকের বয়স 38-এর কোঠায়, পেশায় একজন ব্যাংকার। বিয়ে করেছেন, আছে 2 জন যমজ ছেলে, ইনান আর ইয়াস। তাদের বয়স 10 বছর। রামিম পারিবারিক ব্যবসা দেখাশোনা করে চাচা ও বাবার সাথে, বয়স 29। বিয়ে করেছেন কিন্তু কোনো সন্তান নেই। কি ভাবলে? কি নিয়ে? তোমার বিয়ের কথা হয়েছে কাকাই? ও, বুঝতে পারছি না কি করব। কাল সিরাতের সাথে কথা হলো, ও আছে তোলা চলে, কি করবে বুঝতে পারছে না হয়তো। মেজো কাকা কাকি হয়তো ওকে চাপ দিচ্ছে। আর বলো না, সেদিন কাকি কি ঝাড়টাই না দিচ্ছে মেয়েটাকে, যেন এই সমস্যাটা ও নিজে তৈরি করেছে। খারাপ লাগে বেচার মুখের দিকে তাকাতে। দেখ, যা করবি ভেবে চিন্তা করবি। ও ছোট, চাপে পড়ে বড় রাজা বলবে মেনে নিবে। তুই তো বুঝতার, তুই ওর দিকটা দেখিস। বাবা বারবার শুধু জিজ্ঞেস করে কি করব। ভালো লাগে না কিছু। এই বয়সে এসে বাচ্চা আছে আমার একটা, এখন যদি তালবাহানা করে। তা কি তুমি সারা জীবন এই সিঙ্গেল ফাদারের তকমা নিয়ে ঘুরবা? নাবিল বড় হচ্ছে, ওর একজন মায়ের দরকার। তাই বলে সিরাত ওইটুকু বাচ্চা, ও এক বাচ্চা আর এক বাচ্চার মা হবে। মেয়েদের মা হতে বয়স লাগে না। এভাবে গল্প আড্ডার মধ্যে দিয়ে তারা বাড়ির দিকে চলে আসে। বসার ঘরে বাড়ির বড় কর্তারা চা খাচ্ছে। আজ ছুটির দিন হওয়ায় সবাই বাড়িতে আছে। খাওয়ার টেবিলের দৃশ্য আজ ভিন্ন। বাহারি রকমের সব খাবারে টেবিল ভর্তি। তারা 3 জন বাড়ির চৌকাঠ পেরোতেই ঝড়ের বেগে এসে জড়ি ধরে ইশতিয়াকের কোমরকেও। কি গো ছোট শিকদার, আজ এত সকাল সকাল? ছোট দাদু, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, কাল দেখে এসে তোমাকে দেখিনি, এসে পরে তুমি আমার সাথে দেখাও করোনি। জানো কত মিস করেছি তোমাকে। এটা কিন্তু খুবই দোষের কথা। তোমার সাহস কত? তুমি নাবিল বাবুর সাথে দেখা করনি? তোমাকে তো পানিশমেন্ট দেওয়া উচিত। বলে সে কোলে তুলে নেয় নাবিলকে। 9 বছরের নাবিল বাড়ির সকলের চোখের মনে। তবে সে ছোট দাদুকে সবচেয়ে একটু বেশিই ভালোবাসে, কারণ সে নাবিলের সব কথা শোনে। তাকে কেউ বকলে ছোট দাদু তাকে বকা দেয়, তার রাগী বাবাকেও বকা দেয়। হাত বাড়িয়ে রওনাক ছেলেকে নিজের কোলে নেয়, বলে, তুমি দাঁত ব্রাশ করেছো বাবা? হ্যাঁ বাবা, এখন তুমি ফ্রেশ হয়ে এসো, ক্ষুধা পেয়েছে, খাবো। তুমি খেয়ে নাও দাদুদের সাথে, বাবার একটু সময় লাগবে। না, তুমি এসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। রওনাক নাবিলকে নামিয়ে দিয়ে চলে যায় নিজের ঘরে। ছেলেটাকে ছাড়া কখনোই খেতে চায় না, তাই সে দ্রুত ফ্রেশ হয়ে ডাইনিংয়ে চলে আসে। ইতিমধ্যে বাড়ির সকলে হাজির। সবার মাঝে সিরাতকে দেখে সে জিজ্ঞেস করে, পায়ের ব্যথা কমেছে? সিঁড়ি ভেঙে আসলে কেন? রাতে জ্বর এসেছিল? না ভাইয়া, জ্বর আসেনি, ব্যথা আছে কিন্তু তেমন সমস্যা হচ্ছে না। খাওয়ার পরে ব্যথার ওষুধ খেয়ে নেবে। সবাই খাওয়াই মনোযোগ দেয়। নাবিল এখানে এসে খেলার সঙ্গী পেয়েছে অনেক। ইনান, ইয়াস আরও আশেপাশের কিছু বাচ্চা আছে।
তাই খাওয়ার মাঝে তাড়াহুড়ো করছে। কেননা খাওয়া শেষ করে তারা বাড়ির পিছনে বাগানে যাবে খেলতে। রওনক ছেলের এমন তাড়াহুড়ো দেখে আর চোখে তাকায় তার দিকে, বলে, কোনো সমস্যা হচ্ছে খেতে? না বাবা, কোনো সমস্যা নেই। তাহলে তাড়াহুড়ো করছে কেন? শান্ত হয়ে বসে খাও। এখানে এসে একটু বেশি দুষ্টুমি করছো তুমি। সব কাজে তোমার অনিয়ম করছো। বাড়ির এরিয়ার বাইরে যেতে জানো না দেখে। বাবার কথায় দমে যায় নাবিল। খুব নিচু স্বরে পাশে বসে ছেলের উদ্দেশ্যে কথাগুলো বলে। তার মধ্যে বাচ্চাদের আত্মসম্মান রয়েছে ভরা, সবাই তাদের বকাঝকা করলে তাদের মস্তিষ্কে খারাপ প্রভাব পড়ে। নাবিলকে সে বকে কম, বোঝায় বেশি, আর বকলেও তা একান্তে কারো সামনে নয়। এদিকে সিরাতের মা তার পায়ের এহেন দশা দেখে রেগে যায়। মেয়েটা তার কথা আচার আচরণে শান্তশিষ্ট হলেও চলাফেরার কাজকর্মে ভীষণ চটপটে, তাই প্রায়শই এসব দুর্ঘটনার শিকার হয়েছে। চোখ কই থাকে তোর? বয়সে ভার হয়েছি, বুদ্ধিতে ধার হয় না কেন? দেখে শুনে চলা যায় না? আম্মা, এত লোকজনের মাঝে এভাবে বকাবকি করো না। ভাইয়ারা আছে তো এখানে, কি ভাববে? সে বোধ যদি তোমার ননদের হতো তাহলে তো কাজকর্ম করার আগে ভেবেচিন্তে করতো। ওর এসব নির্বোধের মতো কাজের জন্যই একটা বিয়ে ভাঙলো। এবার এটাও যাক, ভালোই হবে। যত জ্বালা সব আমার। বলে সে ডাইনিং রুম ত্যাগ করে ঘরে চলে যায়। কথাগুলো নিচু স্বরে বলাতে কেবল চেয়ারে বসা সিরাত ও তার পাশে দাঁড়ানো ভাবি মিথিলার গানে গিয়েছে। অন্যরা নিজ নিজ কথাবার্তায় ব্যস্ত। সিরাত কোনোরকম 2-4 লোকমা খেয়ে হাত ধুয়ে উঠে পড়ে। সিরাতকে উঠতে দেখে পাশে বসা রামিম তার দিকে তাকায়। বোনের ভার মুখ দেখেই বুঝে নেয় মা কিছু বলেছে তাকে। কিছু জিজ্ঞেস করবে তার পূর্বে স্ত্রী মিথিলা চোখের ইশারায় চুপ থাকতে বলে, কি হলো? ও চলে গেল যে, কিছুই তো খেলো না। বাবা, ওর শরীরটা একটু খারাপ, তাই খাইনি। আমি পরে গিয়ে খাইয়ে দিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না। আরাফাত সাহেব আর কিছু বললেন না। ছোট্ট নাবিল, সে এত সময় সবটাই পরখ করে দেখেছে। সব না বুঝলেও সিরাতের মুখ ভার দেখে বুঝেছে তার ফুপির শরীর খারাপ। এসে থেকে এখনো পর্যন্ত তার সাথে ঝগড়া করেনি, তাই তার মনটাও ভালো নেই। তাই খাওয়া শেষ করে উঠে সোজা চলে যায় সিরাতের ঘরে। দরজা চাপানো থাকায় টোকা দেয়। তার বাবা বলেছে কারো অনুমতি ছাড়া কোনো জিনিস ধরা না হয়, কারো ঘরেও প্রবেশ করতে হয় না। দরজায় টোকা শুনে জানলার ধারে বসা সিরাতের ধ্যান ভঙ্গ হয়। সে ভিতরে আসার অনুমতি দেয়। সিরাত দেখে ছোট্ট নাবিল গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে আসছে। 2 হাত কোমরে বেঁধে সিরাতকে বলে, মিশু ফুপি, তুমি খাবার না খেয়ে চলে আসছো কেন? তোরে বলবো কেন? তোর জেনে কি লাভ? তোমার এত বড় শরীর, সেটা চালাতেও তো পেট ভরে খেতে হবে। তা যদি না খাও তুমি তো অসুস্থ হয়ে যাবে। এরপর ডাক্তার ইঞ্জেকশন দিলে বুঝবে মজা। খুব মজা, তাই না? তুমি ইঞ্জেকশন নিয়ে কাঁদবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। মজা না তা? কথা বাদ, তুমি বলো খাওনি কেন? শরীর ভালো লাগছে না তাই। জ্বর তোমার? কই দেখি। নাবিল হাত বাড়িয়ে কপাল ও গলা চেক করে দেখে হালকা জ্বর, তাই মুখে লুচি নেই। দাঁড়াও, বাবাকে বলি তোমাকে ওষুধ দিতে, খেলে দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। রাখ তোর ডাক্তারি, ডাক্তারের ছাও ডাক্তারি করতে আসছে। শোন, বিকেলে এক জায়গায় যাবি আমার সাথে? তোমার সাথে গেলে আমার লাভ। এইটুকু বয়সে লাভ হতে কি বুঝিস তুই? যাবি কিনা বল? যাবো, কিন্তু শর্ত আছে। কি? আইসক্রিম খাওয়াতে হবে। ছি নাবিল, তোর বাপ না একজন সৎ ডাক্তার? তার ছেলে হয়ে ঘুষ খাবি তুই? তোর বাপকে বলি। চুপ থাকো তুমি, বাবাকে বললে ভালো হবে না কিন্তু। যা, বলবো না। আইসক্রিমও খাওয়াবো, যাবি কিন্তু। আর এটা কিন্তু টপ সিক্রেট, কাউকে বলবি না, হ্যাঁ? আচ্ছা বলবো না। তুমি এনাকে বাদ দিয়ে আমাকে নিচ্ছ। ওই 2টা পেট পাতলা সব বলে দেয়। শোন, বিকেলে ঘুমায় যাস না, রেডি হয়ে থাকিস। আমি সিগন্যাল দিতেই বাড়ির বাইরে চলে যাবি, বাগানের দিকে থাকিস। আচ্ছা, কিন্তু বাবাকেও বলবো না। যা গিয়ে বল তোর বাপকে। তোর কানও ছিঁড়বে, সাথে আমারটাও। নাবিল বেরিয়ে আসে সিরাতের রুম থেকে। বের হতে বাবাকে সামনে থেকে একটু থতমত খায়। রওনক জিজ্ঞেস করে, এখানে কি করো? মিশুকে দেখতে এসেছিলাম, ও অসুস্থ তাই। তো কি দেখলে? মিশি সুস্থ? কিন্তু কম সুস্থ। চেক করে দেখলাম হালকা জ্বরও আছে, তাই মুখে রুচি নেই। তুমি একটু ওকে ওষুধ দিও তো, কিছু খেতে পাচ্ছে না। সুস্থ না থাকলে তো বিকেলে যেতেও পারবে না। কোথায় যাবে? বাবা, আমি রুমের বাইরে কথাবার্তা শুনে বেরিয়ে আসে সিরাত। এসে এমন মুখ ফসকে বলা কথা শুনে ঘাবড়ে যায়।
সাথে নাবিলকে টেনে নিজের কাছে এনে বলে, আরে ভাইয়া, বাগানে যাওয়ার কথা বলছে ও। আপনি যান, আপনাকে চিন্তা করতে হবে না। আমি এখন সুস্থ আছি, আপনি চিন্তামুক্ত থাকুন। চিন্তা কে করছে? আমি কেন তোমার চিন্তা করতে যাব? এমন মুখের ওপর অমান শুনে লজ্জা পায় সিরাত। পরিস্থিতি সামাল দিতে গলা খাকারি করে বলে, হ্যাঁ তাই তো। নাবিল চল, কথা আছে তোর সাথে। আপনি যান ভাইয়া। বলে বোকা বোকা হেসে নাবিলকে টেনে ঘরে নিয়ে যায়, দরজা বন্ধ করে দেয়। নাবিল এত সময় না বুঝলো, যখন বুঝলো সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সামনে সিরাত ফুঁসছে। নাবিল হেসে বলে, মিশু, রাগ করো না, আমি বুঝতে পারিনি এভাবে মুখ ফসকে যাবে। তা বুঝবি কেন? এখনই দিচ্ছিলি সব নষ্ট করে। যদি বলে দিতে আমরা বাইরে যাব, আর এই কথা বাড়ির অন্যদের কানে গেলে আমাকে কত কি বলতো জানিস? একে তো পায়ের এই অবস্থা, তার উপর বিয়ের ঝামেলা আবার। লাস্টের কথাটুকু বিড়বিড় করে বলে, তারপর আবারও নাবিলের দিকে তাকিয়ে বলে, শোন, মুখে সুপার গ্লু লাগিয়ে নে, যেন কথাটা কোনোভাবেই মুখ ফসকাতে না পারে, বুঝলি? যদি এই কথা কারো কানে যায়, নাবিল তুই শেষ। আরে প্যালা নেই মিশু, এই কথা কেউ জানবে না। হ্যাঁ, তুই তো বড় প্যারা। যা এখন সময় মতো চলে আসিস। নাবিল বেরিয়ে যায় ঘর থেকে। সিরাত যাবে তার বান্ধবীর বাড়ি। সে এই বিপদে আর কাউকে ভরসা করতে পারছে না। শেষ ভরসা তার প্রিয় বান্ধবী ইলা। তার থেকে পরামর্শ নিতে যাবে সে। প্ল্যান মোতাবেক বিকালে সবার চোখে ফাঁকি দিয়ে চলে যায় নাবিল ও সিরাত। দুজনে রিক্সা ডেকে উঠে পড়ে তাতে। ইলার বাসায় যেতে সময় লেগে প্রায় 30 মিনিট। বাসায় পৌঁছে ভাড়া মিটিয়ে যায় বাসার ভেতরে। নাবিল ভেবে পাচ্ছে না মিশু এখানে কেন এনেছে তাকে। তার এত ভেবে কোনো কাজ নেই, তাকে আইসক্রিম দেওয়া হবে এতেই সে খুশি। ইলা আর সিরাত বেলকনিতে বসে আছে, নাবিল রুমে বসে আছে। বসে বসে সিরাতের ফোনে গেম খেলছে। এবার বল কি সমস্যা? দোস্ত, আব্বু আবার বিয়ে ঠিক করেছে আমার। ইলা অবাক হয়, 2 দিন আগে বিয়ে ভাঙলো, এর মধ্যেই আবার। পুলিশ কি এত তাড়াতাড়ি পাত্র পেল কই? পাত্র তো বাড়িই ছিল, মুখ গোমরা করে বলে। বাড়িতে কি আবার? এক তো তোর ভাই, তোর একটা ফুফাতো ভাই, শুনছি তারও তো প্রেমিকা আছে। তাহলে কি? ভাবতে থাক, আরো আছে। আর কে? আর তো আছে তোর ওই বড় ভাই, যার বউ নেই, একটা ছেলে না মেয়ে আছে মনে হয়। তোর সাথে যে পুচকে আইটেম এসেছে, এটা কে রে? ভাইয়ের ছেলে বিয়ে হলে হবে নিজের ছেলে। কি কি সব বলতেছিস? আরে ওই আইটেমটার বাপের সাথে বিয়ে দেবে। ধর আমার মাথা ঘুরতেছে। তুই বাপের বিয়ে ভাঙতে ছেলেকে সাথে নিয়ে আসছিস? তো কি করব, আর কাউকে পাইনি আমি। এবার বল কি করব। তার সাথে কথা বলেছিস? সিরাত রাতে সব ঘটনা খুলে বলে। দেখ, বিয়েটা সারা জীবনের একটা বিষয়। আমার বলাতে কিছু আসে যায় না, সিদ্ধান্তটা তোর। আমি শুধু উপায় বলতে পারি, কিছু পরামর্শ দিতে পারি, বাকিটা তোর বিষয়। তুই তাকে ছোট থেকে চিনিস, জানিস তার বিয়ে সংসার সবই দেখেছিস, কেন ডিভোর্স হয়েছে তাও জানিস। যদি মনে হয় মানুষটা ভালো, তার সাথে এক জীবন পাড়ি দেওয়া যায়। তবে আমি বলবো, বয়সটা কোনো বিষয় না। জাবেরের তো বয়স কম ছিল, কি করলো শেষে? তাই বলি কি, নিজে নিজে বালিশ মাথা দিয়ে চিন্তা কর। মোর কি বলে শোন, যদি মনে হয় সন্তান সমেত মানুষটাকে গ্রহণ করা যায়, তাহলে আমি তোর পাশে আছি। আর যদি না পারিস, তাও আমি পাশে থাকবো। ছেলেটাকে তো দেখলাম, যথেষ্ট ভদ্র। বাকিটা তুই থাকিস, তুই জানবি। এবার দেখ কি করবি, আমার কথা তো আমি বললাম। সিরাত ভাবনায় পড়ে যায়। আরও কিছু সময় গল্প করে তারা বেরিয়ে আসে রিক্সা ঠিক করে বাসার উদ্দেশ্যে। তখনই বেঁকে বসে নাবিল, বলে, এই মিশু, তুমি তো বললে আইসক্রিম খাওয়াবে, তাহলে বাসায় যাচ্ছ কেন? সরি রে, ভুলে গিয়েছিলাম। এই তোরে এখানে এনে কত কি খাওয়ালাম, তাও আইসক্রিমের ভোট দামি নেই। চল মামা, চলেন, সামনে কোনো একটা বড় দোকান পেলে দাঁড়াবে। বড় একটা দোকানের সামনে এসে রিক্সা থামাতে তারা ভাড়া মিটিয়ে দোকানে ঢোকে। আইসক্রিম কিনে বের হতে যাবে, তখনই দেখে দরজা থেকে দোকানে ঢুকছে রওনাব শিকদার। এদিকে তাকে দেখে 2 শিকদারের প্রাণ যায় যায় অবস্থা। যদি দেখে নাবিলের হাতে আইসক্রিম, তাহলে বাবা তাকে পিটিয়ে পিঠের ছাল তুলবে। আর সিরাত কেন নাবিলকে এখানে এনেছে, সেজন্য তার চামড়াও তুলবে। দুজনে কোনো রকম দোকানের এক কোনায় সেলফের পিছনে লুকায়। সিরাত বলে, তোর জন্য হলো সব। কি দরকার ছিল এখানে আসার? বাড়ি এলে তো যেতাম, বেঁচে যেতাম। প্রতিবাদ করে নাবিল বলে, ইস, নিজের বেলায় সব ঠিক, অন্যের বেলায় সব দোষ। বাইরে আসল কথা কে বলেছে? আমি? চুপ থাক। ধরা খেলে এই জন্মের মতো আইসক্রিম খাইয়ে দেবে দুজনকে। তোর বাপের রেকর্ড তো আবার
মেলা ভালো। দুজন চুপ হয়ে যায়। তারা সামনে অপেক্ষা করছে রওনাব শিকদারের চলে যাওয়ায়। এরই মাঝে নাবিলের ঘাড়ে হাত রাখে কেউ। ভয়ের চোটে নাবিল চিৎকার করে ঘুরে তাকায়। সন্ধ্যার নাস্তা বাড়ির সকলে উপস্থিত থাকলেও সিরাত ও নাবিল নেই। ইতিমধ্যে ঘরের সবার কানেই এই খবর পৌঁছে গেছে তারা দুজন বাড়ির বাইরে গিয়েছে। রওনাব চিন্তিত ভঙ্গিতে সোফায় বসে আছে। দুপুরের পর বের হয়েছিল পুরনো বন্ধুদের সাথে দেখা করতে। ফিরেছে একটু আগেই। এসে শুনতে পাই তার ছেলেও সিরাত বাড়িতে নেই। বিকালের পর থেকে তাদের কেউ দেখেনি। ইনান ইয়াসকে জিজ্ঞেস করলে তারাও জানায় নাবিল বিকালে খেলতে বের হয়নি তাদের সাথে। লামিম ও ইশতিয়াক বাড়ির আশেপাশে এলাকার মধ্যে খুঁজে এসেছে। ফোন দিয়েছে বারবার, ফোনটাও তুলছে না। এদিকে নাবিল ও সিরাত বসে আছে একটা ক্যাফেতে। সামনেই বসে আছে জাবের। সিরাত ক্রমাগত ঘামছে। তখন সিরাতকে দোকানে দেখে এগিয়ে আসে জাবের। নাবিল ঘাড়ে হাত দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। নাবিল বেচারা বাপের ভয়ে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে সিরাত তার মুখ চেপে ধরে। সেখান থেকে জোরপূর্বক সিরাত ও নাবিলকে ধরে নিয়ে এসেছে ক্যাফেতে কথা বলতে। কেমন আছেন মিসকাত? সিরাত তার ডাকনাম হলো, প্রকৃত নাম হলো মিসকাত শিকদার। তাই তো নাবিল সংক্ষেপে মিশু বলে। এই নামে কেবল তার দাদাই ডাকতো। জি ভালো। সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যেতে হবে। একটু থাকুন, কথা বলতে চাই আপনার সাথে। আমি বলতে চাচ্ছি না। ওকে এনেছি সাথে, ওর বাবা হয়তো চিন্তা করছে। আমাদের যেতে দিন। আপনার সাথে আমার কোনো কথা নেই। সরি, আমাকে মাফ করে দিন। আমি জানি আমি ভুল করেছি। কেন? ঠিক কোন ভুলের জন্য মাফ চাচ্ছেন? আমার সত্যিটা আপনার মা বাবাকে জানাননি তার জন্য, নাকি আপনার বাবার করা অপমানগুলোর জন্য? সব কিছুর জন্য সরি। আমি মানছি আমি না বলে ভুল করেছি। আমি চেয়েছিলাম তারা না জানুক। বিয়ের পর জানলে তখন আর কিছু করার থাকতো না। কিন্তু তারা তো জেনে গেছে। আমাকে অকথ্য ভাষায় অপমান করেছে, আমার বাবাকে অপমান করেছে। তাই তো বাবা আমার বিয়ে ঠিক করেছে শুধুমাত্র জেদের বশে। আপনাদের লুকোচুরিতে আমি ফেঁসে গেলাম। আপনার জন্য মা আমার সাথে দুর্ব্যবহার করে, ঠিক মতো কথা বলে না আমার সাথে। বাড়ির ছোট বড় সবাই এড়িয়ে চলে আমায়। কারো চোখে চোখ রাখতে পারি না আমি। পাড়া প্রতিবেশী কটু কথা বলে। বলুন, এগুলো কি আমার প্রাপ্য ছিল? আমার তো কোনো দোষ ছিল না। আল্লাহ আমাকে অক্ষম করেছে, এটা কি আমার দোষ? আমি অত্যন্ত দুঃখিত। আমাকে ক্ষমা করে দিন। সব মিথ্যা হলেও আমি যে আপনাকে ভালোবাসি এটা মিথ্যা না। আমি চাইলেও কিছুই ঠিক করতে পারবো না। আপনি বললে আপনার পা ধরে ক্ষমা চাইবো। তবু এই অপরাধবোধ থেকে আমাকে মুক্ত করুন। আপনার যদি মনে হয় আমাকে শাস্তি দিবেন, আমি সব শাস্তি মাথা পেতে নেব। তবুও এই যন্ত্রণা থেকে মুক্ত করে দেন। আপনাকে ক্ষমা করলে কি সবকিছু আগের মতোই হয়ে যাবে? যদি হয়ে যায় তবে আমি মিশকাত শিকদার আপনাকে ক্ষমা করে দেব। বলুন, ঠিক হবে? ঠিক? জাবের নিশ্চুপের জবাব তার কাছে নেই। চলে যান আমার সামনে থেকে। আপনার মুখটা দেখতে চাই না আমি। আর কখনো আসবেন না আমার সামনে। আমি আপনাকে আমার কাছে ফিরতে অনুরোধ করব না। আমি জানি সে জায়গাটা আমি হারিয়েছি। শুধু আপনার কাছে ক্ষমা চাই। এইটুকু দিন আমাকে। এই অপরাধবোধ আমাকে বাঁচতে দিচ্ছে না। আমি করবো না আপনাকে ক্ষমা। এভাবেই অপরাধ বোধ নিয়ে থাকুন আপনি। এটাই আপনার শাস্তি। অভিশাপ দিলাম, যা দিয়েছেন তার দ্বিগুণ ফেরত পাবেন আপনি। জাবের নিশ্চুপ, এর জবাব তার কাছে নেই। নাবিলের হাত ধরে টানতে টানতে নিয়ে বের হয়ে আসে। নাবিল তো অবাক হয়ে একবার সিরাতের মুখ আর একবার জাবেরের মুখ দেখে চলেছে। কি হয়েছে সব মাথার উপর থেকে গিয়েছে তার। এটুকু বুঝেছে লোকটা তার মিশুকে কাঁদিয়েছে। চারিদিকে আধার নেমেছে। চিন্তিত মুখগুলো ড্রয়িং রুমের দরজার দিকে চেয়ে আছে। রওনাব আর ইশতিয়াক খুঁজতে বের হয়েছে। এর মাঝে সকলে চিন্তার অবসান ঘটিয়ে বাড়ির চৌকাঠে পা রাখে সিরাত ও নাবিল। তাদের দিকে ছুটে আসে বাড়ির লোকজন। আজমল শিকদার হাঁটু গেড়ে বসে জড়িয়ে ধরে নাতিকে। পাশেই চুপ করে দাঁড়িয়ে আছে সিরাত। হঠাৎ নীরবতা ভেঙে আরাফাত শিকদার প্রশ্ন করে, কোথায় গিয়েছিলে? সোজা সাপটা ভাবে জিজ্ঞেস করছি, কোথায় গিয়েছিলে? নাহিলকে নিয়ে পেয়েছো সেই বিকেলে? এখন কয়টা বাজে দেখেছো? রওনাব ছেলের চিন্তায় পাগল হয়ে যাওয়ার জোগাড়। তুমি সেখানে কাউকে কিছু না বলে এটুকু একটা ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে গেলে। হঠাৎ করে পাশ থেকে সপাটে চড় পড়ে সিরাতের গালে। ব্যথা পেলেও ব্যথার উৎসটা খুঁজতে সময় লাগলো কয়েক সেকেন্ড। পুনরায় আবার চড়। এবার সে ঘুরে পেছন দিকে পড়ে। নিচে পড়তে পড়তে দু হাতে আগলে নেয় পিছন থেকে কেউ। রওনাব শিকদার বাড়ি থেকে কল করে জানায়
ছেড়ে তার বাড়িতে এসেছে। সে হন্তদন্ত হয়ে ছুটে আসে, দেখে এই অবস্থা।